আজকে হায়ার ম্যাথে 1.1-এ 4 নম্বর লেকচার করতেছি আমরা। একটা কোশ্চেন আমরা দেখি। গতদিনে আমরা কয়েকটা কোশ্চেন দেখছিলাম, আজকে আরেকটা কোশ্চেন দেখি। লেখা আছে 24 জন ছাত্রের 18 জন বাস্কেটবল খেলা পছন্দ করে, 12 জন ভলিবল খেলা পছন্দ করে। তাহলে বাস্কেটবল ভলিবল দুইটা খেলার কথা বলছে। দেওয়া আছে ইউ হলো শ্রেণীর ছাত্রদের সেট। তাহলে মোট সেটের যে সংখ্যা আছে সেটাকে আমরা কি ধরবো? ইউ ধরবো। বি বাস্কেটবল খেলা পছন্দ করে এমন ছাত্রের সেট। ভি ভলিবল খেলা পছন্দ করে এমন ছাত্রের সেট। মনে করো বাস্কেটবল আর ভলিবলে যারা সবাই পছন্দ করে এমন এমন ছাত্রের সংখ্যা হলো এক্স ধরছে, এবং ভেন চিত্রে নিচে তথ্যগুলো ব্যাখ্যা করো। প্রথম কোশ্চেন কি? বাস্কেটবল আর ভলিবল যারা সবাই পছন্দ করে এমন সেট, মানে সবগুলো সেটের বর্ণনা দাও। তাহলে এটার কি বর্ণনা বলছে, এবং কি এদের সংখ্যাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে কতজন আছে সে সংখ্যাটা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। এক্স থেকে এক্স হলো দুইটাই খেলা পছন্দ করে এমন সংখ্যা মানে কি এদের কমন, যারা বাস্কেটবল পছন্দ করে ভলিবল পছন্দ করে। এক্স এর সম্ভাব্য ন্যূনতম মান এবং বৃহত্তম মান, এই দুইটা জিনিস আমাদের বের করতে বলছে। তো আমরা প্রথমে ভেন চিত্র দেখাবো। সলিউশন। তো ভেন চিত্রটা আমাদের কেমন হবে? আমাদের মোট ছাত্র হলো 24 জন। তাহলে ইউ থাকবে 24। বাস্কেটবল খেলা পছন্দ করে, ভলিবল খেলা পছন্দ করে এবং উভয় পছন্দ করে, এরকম সেট হবে। তাহলে সেটটা কেমন হবে? ভেন চিত্রটা হবে এরকম। এটা ধরলাম বাস্কেটবল কতজন? 18 জন। আর এটা ধরলাম ভলিবল। ভলিবল কতজন? ভলিবল 12 জন। মোট কত? মোট হলো ইউ। ইউ আছে কতজন? 24 জন। এখন এখানে আমরা কি দেখতে পাবো? বাস্কেটবল আর ভলিবল আছে, এদের এটা হলো কমন। তো কমনটা কিভাবে লিখে আমরা? বি সেট সেট ভি, এটা কত? এটা এক্স বলতেছি। বি সেট সেট ভি হলো এক্স। এরপরে বিটা কি হবে? এই ভলিবলটা হবে, সরি বাস্কেটবলটা কি হবে? ভলিবল থেকে বাদ দিতে হবে। বাস্কেটবল থেকে যদি ভলিবল বাদ দেই তাহলে আমরা শুধু বাস্কেটবল পাবো, এবং ভলিবল থেকে যদি বাস্কেটবল বাদ দিই তাহলে শুধু ভলিবল পাবো। বাস্কেটবল থেকে ভলিবল যদি বাদ দেই, এতটুকু অংশ যদি বাদ দেই তাহলে শুধু বাস্কেটবল পাচ্ছি। আর ভলিবল থেকে যদি বাস্কেটবল বাদ দেই, মানে এতটুকু অংশ বাদ দেই, এই এতটুকু অংশ, তাহলে কি পাবো? শুধু ভলিবল পাবো। আচ্ছা, এখানে কি আছে? এতটুকু মান হলো এক্স, এতটুকু অংশ যদি আমরা বাদ দেই শুধু বাস্কেটবল পাবো। মানে হলো 18 থেকে যদি আমরা এক্স বাদ দেই তাহলে কি পাচ্ছি? শুধু বাস্কেটবল। ভলিবলটা কি? এতটুকু অংশ হলো এক্স, তো এতটুকু অংশ যদি আমরা বাদ দেই তাহলে কি পাবো? শুধু ভলিবল পাবো। ভলিবল আমাদের 12, 12 থেকে এই এতটুকু অংশ যদি বাদ দিই, এতটুকু অংশের মান হলো এক্স, এতটুকু অংশ বাদ দিলে কি হবে আমাদের? শুধু ভলিবল হবে। বাস্কেটবল হলো 18, পুরোটা ছিল 18, 18 থেকে যদি আমরা এক্স বাদ দিই এতটুকু অংশ, তাহলে কি পাবো আমরা? এই পুরো বাস্কেটবল পাবো। এটা আমাদের ভেন চিত্রে প্রকাশ হলো।
এখন এটাকে আমরা একটু ব্যাখ্যা করি যে ইউ সমান কি বাস্কেটবল সংযোগ সেট ভি, কারণ কি সবগুলোই পছন্দ করে এদের সেট, এই সেট আর এই সেট সবগুলো সেটই হবে। তাহলে এখানে হলো এন শান্ত সেট, তাহলে এদের সংখ্যা কিভাবে পাচ্ছি, এইটা যোগ এইটা যোগ এইটা, সবগুলো উপাদান যদি যোগ করি আমরা, তাহলে আমরা পাবো কি সবগুলো উপাদানের মান। তাহলে কি পাবো, 18 মাইনাস এক্স, এটা হলো বি বাদ ভি, বি সংযোগ সেট ভি, এটা হলো প্লাস এক্স প্লাস ভি বাদ বি, এটা কত পাবো, 12 বিয়োগ এক্স। এই সবগুলো যদি এখন যোগ করি বিয়োগ করি তাহলে কত পাবো, 18 আর 12 হয় 30, এক্স এক্স কাটা, এখানে কি থাকবে মাইনাস এক্স। তাহলে এটা সমান আমরা কি পেলাম, 30 মাইনাস এক্স। আমাদের কোশ্চেন এতে বলছিল যে বি সংযোগ সেট ভি সেটের বর্ণনা দাও, এটা আমাদের বর্ণনা হলো, আর এটা কি বলছিল, এক্স এর মাধ্যমে প্রকাশ করো, এটা আমরা বর্ণনা করলাম এবং এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম। এটা আমাদের ক নম্বরের উত্তর। আচ্ছা, এখন খ নম্বরে দেখবো। খ নম্বরে কি আছে, এক্স এর সম্ভাব্য ন্যূনতম মান। তাহলে সম্ভাব্য ন্যূনতম মান মানে সব থেকে ছোট, মানে কম পক্ষে একটা খেলা পছন্দ করে এরকম হবে, কম পক্ষে পছন্দ করে এরকম সংখ্যা হবে, মানে কম পক্ষে এরা যে খেলাটা পছন্দ করবে, এই যে কমনটা, এটা আমরা দেখতে পাবো নাম্বার। তাহলে যদি কম পক্ষে বলে তাহলে আমরা কিভাবে করব, এক্স বা এক্স সমান আমরা কি দেখছিলাম, বি সেট সেট ভি ক্ষুদ্রতম যখন এই দুইটার সংযোগ সেট কি হবে, সরি, বাস্কেটবল আর ভলিবলের সংযোগ সেট মূল সংখ্যা হবে। তাহলে এটা সমান আমরা কি লিখছিলাম, এটা সমান অর্থাৎ এন সবগুলো সেট সমান কি এন বি ইউনিয়ন ভি, এটা সমান আমরা কত পেলাম, এটা সমান 30 মাইনাস এক্স পাচ্ছিলাম, তাই না? তো এই মোট সংখ্যা কত ছিল, মোট সংখ্যা ছিল হলো 24। তাহলে এখন আমরা কি লিখবো, এটা সমান কত, 24 সমান 30 বিয়োগ এক্স, 30 টাকে এই পারে পার করে দিব, অথবা এক্স টাকে এই পারে আর 24 টাকে ওই পারে, এক্স মাইনাস আছে এই পারে আসলে প্লাস হবে, 30 এখানে থাকলো, 24 এই পারে আছে, ওই পারে গেলে কি হবে, মাইনাস হবে, মাইনাস 24। তাহলে এক্স এর মান কত পাচ্ছি আমরা, 6। তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে, 6 হবে, এক্স এর ক্ষুদ্রতম মান হবে 6। বুঝা গেছে এটা? তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান বললে আমরা মোট ছাত্র থেকে, মোট ছাত্র সমান কি লিখবো, বি ইউনিয়ন ভি, ঠিক আছে? তো বা বুঝা গেছে? তো বানাই। আচ্ছা ঠিক আছে, তোমার বুঝা গেছে এটা? হুম। আচ্ছা, এরপরে আমরা দেখবো এক্স এর বৃহত্তম মান। এক্স এর বৃহত্তম মান কিভাবে বের করবো, 2 নম্বর, এটা একটু আমরা লজিক খাটাবো। এখানে
এক্স এর মান এখানেও আছে, এখানেও আছে। এক্স এর ক্ষুদ্রতম মান পেলাম আমরা, এক্স সমান 6 পেলাম। এখন বৃহত্তম মান কিভাবে পেতে পারি আমরা? এই যে 18 থেকে যদি আমরা এক্স মানে হলো 6 বাদ দিই, কত পাবো? 12 পাবো। তাহলে এটা আমাদের বৃহত্তম মান হবে। আর ক্ষুদ্রতম মান কি? এই যে 12 আছে, 12 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে 6 হবে। এটা হলো ক্ষুদ্রতম মান, আর 12টা হলো বৃহত্তম মান। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে বৃহত্তম মানটা আমরা কিভাবে পেতে পারি? যে বি থেকে যদি ভি বাদ দেই, অর্থাৎ বি থেকে যদি আমরা ভি এর উপাদান নেই, সেটাই হবে আমাদের বৃহত্তম মান। বৃহত্তম মানটা কি পাবো? বি থেকে পাবো। তো এটাকে এভাবে লিখবো যে এম বি সংযোগ সেট, সেট সেট বি বৃহত্তম মান। যখন যখন কি হবে আমাদের? ভি এর উপাদান বি থেকে নেব। তাহলে বি বড় এখানে আমাদের, কারণ কি ভি এর যে উপাদানটা আছে, যেগুলো উপাদান পাইছি সেগুলো কি বি থেকে নেওয়া হয়েছে, মানে কি বাস্কেটবল থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ অর্থাৎ বি সেট সেট ভি সমান কি? ভি এর ভি এর মান, তাহলে বি থেকে ভি সর্বোচ্চ কয়টা আছে? ভি তো সর্বোচ্চ 12টা আছে, এই 12টাই হলো আমাদের সর্বোচ্চ মান, বৃহত্তম মান। অতএব এক্স সমান কত হবে? 12 হবে। এখানে কি লিখলো? যে এই দুইটার কমন মান সমান কি হবে আমাদের? কমন মান হবে ভলিবল খেলে এমন সংখ্যা। তো ভলিবল কতজন খেলে? 12 জন খেলে। এই 12 জনটি হবে আমাদের বৃহত্তম মান এক্স এর। অর্থাৎ সম্ভাব্য বৃহত্তম মান মান 12। তাহলে ক্ষুদ্রতম মান বললে কি করব? ক্ষুদ্রতম মান বললে আমরা মোট যে সংখ্যা ছিল সেই সংখ্যা সমান করব। আর ক্ষুদ্রতম মান বললে কি হবে? আর এটা কি হবে? এটা সংযোগ সেট হবে। যখন বৃহত্তম মান বলবো তখন এটা সংযোগ সেট হবে। আর সবগুলো সংখ্যা থেকে আমরা নেব। আর বৃহত্তম মান বললে কি করব? একটা উপাদান থেকে নিব, এবং কি যে উপাদানটা ছোট আছে সেই উপাদানের সর্বোচ্চ মান নেব। এখানে কি আছে? ভলিবল আছে 12 জন, আর বাস্কেটবল আছে 18 জন। তাহলে 18 জন বেশি অবশ্যই। 18 জন থেকে ভলিবলের যতজন আছে সেই সবগুলো মান আমরা নেব। এটাই হলো সর্বোচ্চ বা বৃহত্তম মান। তাহলে আমাদের বৃহত্তম মান কত হলো? বৃহত্তম মান হলো 12 জন। বুঝা গেছে এটা? আমরা নতুন অধ্যায়ে ক্লাস করবো আজকে। অধ্যায়টার নাম হলো ত্রিকোণমিতি। এটা অধ্যায় 8। ত্রিকোণমিতি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল তোমাদের পরীক্ষায় থাকবে। কিছু বেসিক জিনিস আমরা আগে জেনে নিই। এটা হলো আমাদের কোয়াড্রেন্ট বা এটা আমাদের কোয়াড্রেন্ট, বা এটাকে ভাগ করা হয়েছে 4টা অংশ। এটা হলো প্রথম,
প্রথম চতুর্ভাগ। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। চতুর্ভাগ এটা হলো তৃতীয় চতুর্ভাগ। আর এটা চতুর্থ চতুর্ভাগ। এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অক্ষ। এটা এক্স ড্যাশ, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হলো ওয়াই ড্যাশ। এটা হলো আমাদের চারটি চতুর্ভাগ আছে বা কোয়াড্রেন্ট আছে। এই কোয়াড্রেন্টের বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন এক্স এটা, এটা ওয়াই, এটাও প্লাস, এটাও প্লাস। এই দুইটার মাঝে যে সম্পর্ক স্থাপন করবে সেটা হলো পজিটিভ পজিটিভ, মানে দুইটাই ধনাত্মক। এটা নির্দেশ করে। এটা দেখ, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এরপরে এটা হলো এক্স ড্যাশ আর এটা হলো ওয়াই। এটা কি নির্দেশ করবে? প্রথমে এক্স ড্যাশ, তারপরে ওয়াই। এটা হলো মাইনাস প্লাস। এটা কি নির্দেশ করলো? মাইনাস, সরি, এটা হলো প্লাস আর মাইনাস। প্রথমে আমরা ওয়াই দেখবো, তারপরে এক্স দেখবো। আমরা কিভাবে যাচ্ছি? এভাবে ঘুরে যাচ্ছি। ঘুরে ঘড়ির কাঁটার উল্টো দিকে। ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি যাই তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? প্রথমে পজিটিভ, তারপরে নেগেটিভ। প্রথমে ওয়াই আসবে, ওয়াই থেকে কি এক্স এ যাচ্ছে। এরপরে তৃতীয় চতুর্ভাগ, এটা কি হবে? প্রথমে এক্স ড্যাশ, তারপরে ওয়াই ড্যাশ, অর্থাৎ ড্যাশ মানে হলো মাইনাস, তাহলে দুইটা এখানে মাইনাস। এখানে কি হবে? চতুর্থ চতুর্ভাগ, প্রথমে ওয়াই অর্থাৎ মাইনাস, তারপরে কি এক্স। এক্স হলো পজিটিভ। এতটুকু অংশ মাইনাস প্রথমে, তারপরে প্লাস। এটা কি? প্রথমে প্লাস, তারপরে মাইনাস। না, এটা একটু উল্টা পাল্টা হয়েছে। একটা মাইনাসের দিকে, তারপরে পজিটিভের দিকে। তো বিষয়টা আমার একটু কনফিউজ হচ্ছে, এটা একটু ক্লিয়ার হওয়া লাগবে। তাহলে এখানে কি হবে? এটা আমাদের জিরো বিন্দু। এখান থেকে প্রথমে নেগেটিভে আসবে, আসার পরে উপরের দিকে যাবে। তো প্রথমে নেগেটিভে আসবে, অর্থাৎ এক্স ড্যাশের দিকে যাবে, তারপরে কি হবে? পজিটিভের দিকে যাবে। তাহলে প্রথম চতুর্ভাগে সবগুলোই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে প্রথমে নেগেটিভ হবে, তারপরে পজিটিভ হবে। তৃতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ। প্রথমে আসবে এক্স অ্যাক্সিসের দিকে, তারপরে আসবে ওয়াই অ্যাক্সিসের দিকে। চতুর্থ চতুর্ভাগ প্রথমে এক্স অ্যাক্সিসের দিকে যাবে, তারপরে আসবে ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে প্রথম এক্স অ্যাক্সিস হলো এক্স অর্থাৎ পজিটিভ, নিচের দিকে হলো ওয়াই অ্যাক্সিস, নিচের দিকে যাবে কত? ওয়াই ড্যাশ অর্থাৎ নেগেটিভ। তাহলে প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগ এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। প্রথমে আমরা এক্স অ্যাক্সিসের দিকে যাব, তারপরে ওয়াই অ্যাক্সিসের দিকে যাব, বা এক্স ড্যাশের দিকে যাব, তারপরে ওয়াই ড্যাশের দিকে যাব। তৃতীয় চতুর্ভাগে প্রথমে এক্স অ্যাক্সিসের দিকে যাব, এক্স ড্যাশের দিকে, তাহলে আমি নেগেটিভ। তৃতীয়টাতে ওয়াই ড্যাশের দিকে যাব, ওয়াই ড্যাশের হলো নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে প্রথমে এক্স ড্যাশের দিকে, এক্স অ্যাক্সিসের দিকে যাব পজিটিভ, তারপরে ওয়াই ড্যাশের দিকে যাব, সেটা হলো নেগেটিভ। এটা হলো আমাদের কোঅর্ডিনেট বা চতুর্ভাগ বলা হয়। কোঅর্ডিনেট বা চতুর্ভাগ। আচ্ছা, এখানে কোঅর্ডিনেট বা চতুর্ভাগে মোট কতগুলো কোণ আছে? 360 ডিগ্রি কোণ আছে। কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি।
এই কোঅর্ডিনেটে এটা হলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অর্থাৎ টোটাল হলো 180 ডিগ্রি। এদিকে আছে 90 ডিগ্রি, 270 হলো, আর এদিকে আছে 90, অর্থাৎ 360 ডিগ্রি আছে। কোঅর্ডিনেট গুলো থেকে আমাদের কিছু ম্যাথ আছে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখলাম। প্রথম জিনিস হলো ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে আমাদের, এইভাবে, তাই না? এইভাবে ঘুরে সামনের দিকে, ডান দিক থেকে বাম দিকে ঘড়ির কাঁটা ঘুরে। তো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, অর্থাৎ এইভাবে যদি আসে, তাহলে এটাকে আমরা কি বলবো? ঋণাত্মক বলবো, ঋণাত্মক। আর ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে যদি আমরা গণনা করে যাই, একটু পরে শিখাই দিব যে গণনা কিভাবে করতে হয়, কোণ কিভাবে নির্ণয় করতে হয়। তো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে এটা কি করবো আমরা? ধনাত্মক, ধনাত্মক, ধনাত্মক চিহ্ন ধরবো। আর এটা হলো আমরা দুইটা উদাহরণ দেখি। উদাহরণ ক নম্বর 430 ডিগ্রি, খ নম্বর 545 ডিগ্রি, কোণদ্বয় কোণদ্বয়ের অবস্থান কোণ চতুর্ভাগে নির্ণয় করো, চতুর্ভাগে তা নির্ণয় করো। তাহলে এখানে দুইটা কোণ আছে, ক নম্বরে হলো 430 ডিগ্রি, আর খ নম্বরে হলো 545 ডিগ্রি কোণ আছে। তো এদের কি করতে হবে? আমাদের কোন চতুর্ভাগে আছে এটা বের করতে হবে। ক নম্বর 430 ডিগ্রি আছে, 430 ডিগ্রি, এটা আমরা জানি চতুর্ভাগ গুলো কিভাবে গণনা করি? 90 ডিগ্রি 90 ডিগ্রি করে গণনা করি। তাহলে এখানে 430 ডিগ্রি আছে, তার মানে এখানে কয়টা সমকোণ হচ্ছে? 430কে আমরা সরাসরি 90 দিয়ে ভাগ করবো। 90 দিয়ে ভাগ করলে দেখা যাবে যে 4 পয়েন্ট সামথিং আসবে। তার মানে এই যে 4 হলো আমাদের পূর্ণ সংখ্যা, অর্থাৎ 4 সমকোণ হচ্ছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো যে 4 গুণন 90 ডিগ্রি। তাহলে 4 সমকোণ পেলাম। 4 নং কত হলো? 36, মানে 360 ডিগ্রি। কত ডিগ্রি বাকি থাকলো? 0.60, 70 ডিগ্রি বাকি থাকলো। তাহলে এর সাথে আর 70 ডিগ্রি যদি আমরা যোগ করি, তাহলে 430 ডিগ্রি পাচ্ছি আমরা। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রতিটা চতুর্ভাগ 90 ডিগ্রি করে। তাহলে আমাদের কয়বার ঘুরতে হবে? 4টা 90 ডিগ্রি ঘুরতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা 90 ডিগ্রি ঘুরলাম। ঘোরার পরে কি করতে হবে? আরো 70 ডিগ্রি যেতে হবে। তাহলে আরো 70 ডিগ্রি গেলাম, ধরলাম এখানে আমাদের 70 ডিগ্রি। এই পর্যন্ত। তাহলে এটা আমাদের মোট কত হলো? 430 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তাহলে এখান থেকে এক্স অ্যাক্সিস থেকে শুরু হলো, এক্স অ্যাক্সিস থেকে শুরু করে এটা তাহলে 0, এটা মূল রেখা, মূল রেখা থেকে শুরু করে আমাদের
পুরো 4টা কক্ষপথ চতুর্ভাগ ঘুরে এসে আরো কিছু দূর আসলো, তার মানে কি এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা আবার পঞ্চম আসলো, আর এটা হবে আমাদের আবার ষষ্ঠ। তাহলে প্রথম মানে পঞ্চম সমকোণের চাইতে বড় হচ্ছে, আর ষষ্ঠ সমকোণের চাইতে ছোট হচ্ছে। তার মানে এটা এই ঘরে আছে, তো এই ঘরে আমরা কি জানি, অল পজিটিভ। তাহলে এই কোণটা কি হবে, এই কোণটা পজিটিভ কোণ হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এই কোণটা হবে ধনাত্মক কোণ বা পজিটিভ কোণ। 430 ডিগ্রি কোণ পজিটিভ কোণ। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা আমাদের দেখানো হয়ে গেল কোয়াড্রেন্টে। খ নম্বরে, লেখা আছে কত, 545 ডিগ্রি। বোঝা গেছে এটা কিভাবে লিখতে হয়? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে, 545, 545 ডিগ্রি। তাহলে 545 কে আমাদের সরাসরি কি করতে হবে, 90 দিয়ে ভাগ করতে হবে। 545 ভাগ 90, 90 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 90 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে 6 সামথিং আসতেছে। তার মানে 6 × 90, 6 × 9 = 54, 54, তার মানে কি 540, 540 ওর আছে কত, 545, তাহলে আর কত যোগ করতে হচ্ছে, 5 যোগ করতে হচ্ছে। আচ্ছা এরপরে এটাকে, এটা তো পজিটিভ ছিল, এই কোণটা পজিটিভ ছিল, তাহলে আমরা কি করবো, পজিটিভ কোণটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরাই আমরা। তাহলে কয়বার ঘুরবে এটা, 6টা কোয়াড্রেন্ট বার চতুর্ভাগ ঘুরবে, 6টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা ঘোরার পরে পজিটিভ আছে, তার মানে আরো কিছু দূর আগাবে, তার মানে এটা কোন কক্ষপথে আসবে, এই কক্ষপথে, অর্থাৎ তৃতীয় কক্ষপথে আসবে, তৃতীয় চতুর্ভাগে আসবে। তাহলে এটা এখানে আসলো, ধরলাম এটা হলো 5 ডিগ্রি, এটা কত হলো কোণ, 545 ডিগ্রি। এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, আর এটা হলো ওয়াই ড্যাশ। তাহলে এটার অবস্থান আমরা কিভাবে লিখবো, এটার অবস্থান হলো, এটার অবস্থান হলো কয়টা কক্ষপথ ঘুরলো, এটা হলো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7 নম্বর, 7 নম্বরে এসে এখানে থেমে গেল, অর্থাৎ 6-এর চাইতে, 6 সমকোণের চাইতে বড় কিন্তু 7 সমকোণের চাইতে ছোট। প্রতিটা একটা করে সমকোণ, আর এটা তৃতীয় চতুর্ভাগে আছে, তাহলে এই কোণটা তৃতীয় চতুর্ভাগে আছে, এবং এটা কি 6 সমকোণের চাইতে বড় কিন্তু 7 সমকোণের চাইতে ছোট। এটাই হলো এর অবস্থান। তাহলে কোথায় আছে, তৃতীয় চতুর্ভাগে আছে। আর এই কোণটা কি, কোণটা হলো পজিটিভ কোণ, অর্থাৎ ধনাত্মক কোণ, আমাদের কোশ্চেনে ধনাত্মক কোণ লেখাই আছে। উদাহরণ দিয়ে আমাদের এখানে কি কোণ এখন আছে, মাইনাস কোণ আছে। তো ক নম্বরের অ্যান্সার কিভাবে লিখবো আমরা, এখানে আছে -520 ডিগ্রি। তো এটা সমান কি লিখতে পারি আমরা, 520 ডিগ্রিকে প্রথমে কত কোণ হয় সেটা দ্বারা কি করব, ভাগ করব। তো ভাগ করলে দেখা যাবে যে 5 বার এসে সামথিং হবে, মানে 4 বারের থেকে দেখা যাচ্ছে যে এরকম যে 5, 5 × 90 ডিগ্রি, এখানে কি দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ কি কোণটা আছে মাইনাস। 5 নং কত হয়,
45, তার মানে 450 520 বিয়োগ করে যদি, তাহলে কত পাবো? 70 পাবো। অর্থাৎ এর সাথে কি করতে হবে, এটা তো মাইনাস আছে, এখানে কম আছে, আরো যদি মাইনাস করি তাহলে কি হবে, মাইনাস মাইনাস আমরা জানি প্লাস হয়, তার মানে যোগ করতে হবে। তাহলে 450-এর সাথে যদি আরো 70 যোগ করি তাহলে আমাদের 520 হবে। তাহলে এখানে আমাদের কয়বার ঘুরতে হবে? 5 বার। কোন দিকে? এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। আগেরটা কি ছিল? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কারণ কি আগের বারে পজিটিভ ছিল আর এবারে হলো নেগেটিভ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এখানে কত আছে? 5 বার ঘুরবে। তো এখান থেকে শুরু করব, 1 2 3 4 5। 5 বার আসার পরে দেখা যাচ্ছে যে আরো 70 ডিগ্রি কোণ হবে। তো আরো 70 ডিগ্রি, এটা একটু আন্দাজে করে আমরা 70 ডিগ্রি কোণ আঁকাই দেব। এই পর্যন্ত আসলো। তাহলে এটা কোন চতুর্ভাগে আসলো? এটা হলো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ। এটা হলো এক্স, এটা হলো এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা হলো ওয়াই ড্যাশ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটা একটা ঋণাত্মক কোণ, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। এবং এটা কত ডিগ্রি, কত কোণের চাইতে ছোট, মানে কত সমকোণের চাইতে ছোট? এটা হলো 5 আছে। 1 2 3 4 5 6 এখানে আসলো, তার মানে এটা আমরা দেখবো 7, আর এটা হলো 8। অর্থাৎ 1 2 3 4 5 6। অর্থাৎ এটা কি হচ্ছে? এটা হলো আহ 6 সমকোণের চাইতে বড়, কিন্তু 7 সমকোণের চাইতে ছোট হচ্ছে। এখানে আছে 6টা সমকোণ, 1টা 2টা 3টা 4টা, এটা হলো 5 নাম্বার, এটা হলো 6 নাম্বার। 6 সমকোণের চাইতে ছোট কিন্তু 7, 6 সমকোণের চাইতে বড় কিন্তু 7 সমকোণের চাইতে ছোট এটা। আর এটা কি? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এটা আমাদের গেল একটা। খ নম্বরে কি আছে? খ নম্বরে আছে -750 ডিগ্রি। তো প্রথমে আমরা কি করব? ভাগ করলে 8 পয়েন্ট সামথিং আসবে। 8 গুণন 90 ডিগ্রি, 8 নং 72, বাদ দিলে কত হবে? 30 পাবো আমরা। তাহলে 30 আর মাইনাস করব, তাহলে আমরা কত পাবো? 750। তাহলে এটা কয়টা চতুর্ভাগে আসবে? 8টা। কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখান থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8। সুন্দর করে লিখুন। 1 2 3 4 5 6 7 8। 8 আসার পরে আরো কিছু দূর নিচে আসবে, এই পর্যন্ত ধরলাম আসলো। এটা আমাদের কত ডিগ্রি কোণ? 750 ডিগ্রি। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে -750, এটা একটা ঋণাত্মক কোণ এবং এটা কি? চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এক্স ড্যাশ, এটা হলো ওয়াই, আর এটা হলো ওয়াই ড্যাশ। এইভাবে আমাদের বিভিন্ন যদি কোণ দেওয়া থাকে, কোণগুলোর অবস্থান আমরা নির্ণয় করতে পারি। তো আজকের ক্লাসে আমরা কি কি করলাম?
সেট অফ ফাংশন যে অধ্যায় ছিল, এই অধ্যায় থেকে আমরা একটা অঙ্ক দেখছিলাম। এরপরে ত্রিকোণমিতি যে অধ্যায় আছে, এই অধ্যায় থেকে আমরা কিছু বেসিক জিনিস দেখলাম। প্রথমে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ দেখলাম। এরপরে আমরা কোণের অবস্থান দেখলাম। চতুর্ভাগে কোণের অবস্থানগুলো দেখলাম, যে কোন চতুর্ভাগে অবস্থিত। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। সামনের দিনে আমরা কোণ পরিমাপের একক সম্পর্কে জানবো, ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, আরো অনেক কিছু জানবো সামনের অধ্যায়ে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে।